আমাদের আজকের গল্প অধিকার, কলমে কাজরি মজুমদার। ৬৭ বছরের তরুণবাবু আজকাল খুব খোশমেজাজেই থাকেন। ইস্ত্রি করা জামা কাপড় পরা, বেরোনোর আগে গায়ে সুগন্ধি মাখা, গুনগুনিয়ে গান করা, জানলার ধারে দাঁড়িয়ে প্রকৃতির দিকে তাকিয়ে ভাবুক হওয়া, এসবই তরুণবাবুর মধ্যে নতুন দেখেছেন মৃন্ময়ী। সারা জীবন স্কুলে ঘরে শিক্ষকতা করে ছাত্র খাতা দেখা, এসবের মধ্যেই দিন কেটেছে তরুণবাবুর। অঙ্কের খুব ভালো শিক্ষক ছিলেন তিনি। স্কুলের ক্লাস 5 বা 6-এর অঙ্ক বইও লিখেছিলেন তিনি। তরুণবাবুর স্ত্রী মৃন্ময়ী শান্তিনিকেতনের মেয়ে। মৃন্ময়ীর শিক্ষা, রুচি, কথাবার্তা, পোশাক পরার ধরনই ছিল আলাদা। দুজনের সম্বন্ধ করেই বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই মৃন্ময়ী তরুণবাবুকে আপনি করেই বলতেন। প্রথম প্রথম তরুণবাবুর এই সম্ভাষণ শুনতে খুব অস্বস্তি লাগলেও পরে তা অভ্যাস হয়ে যায়। দুজনের মধ্যে সারা জীবন খুব একটা অশান্তি হওয়া, এমনকি ওনারা যেখানে থাকতেন তার আশেপাশের প্রতিবেশীরা কেউ ওনাদের তেমন আওয়াজই পেতেন না। বীর মানে বীরেন্দ্রও তাদের একমাত্র ছেলে। কয়েক মাস আগেই বীরের বিয়ে হয়েছে। বীর কর্মসূত্রে হায়দ্রাবাদে স্ত্রীর সাথেই থাকে। সবই ঠিক ছিল, কিন্তু মৃন্ময়ী কদিন ধরেই স্বামীর পরিবর্তন লক্ষ্য করছিলেন। সন্দেহ হলেও মৃন্ময়ী নিজের মনকেই বারবার বুঝিয়েছেন যে এসব ভাবা উচিত নয়। মৃন্ময়ী সচরাচর বাইরে যান না, তবে সেদিন বঞ্জির শাশুড়ি মারা যাওয়ায় বঞ্জির জন্য শাড়ি কিনতে বের হন তিনি। শাড়ির দোকানে ঢোকার আগে অবাক হয়ে থমকে দাঁড়ালেন। ওই দোকান থেকেই উনি তরুণবাবু আর একটি কম বয়সী মেয়েকে গল্প করতে করতে বেরোতে দেখেন। তরুণবাবু কথা বলতে এতটাই ব্যস্ত ছিলেন যে মৃন্ময়ীকে দেখতেই পাননি। বাড়িতে রাতে যখন মৃন্ময়ী তরুণবাবুর সারাদিনের কাজের হিসাব জানতে চান, তরুণবাবু শাড়ির দোকানের কথাটা বেমালুম চেপে যান। মৃন্ময়ী তরুণবাবুকে জানতে দেননি যে উনি ওনাদের দোকানের সামনে দেখেছেন। পরের দিন মৃন্ময়ী বঞ্জির বাড়িতে চলে গেলেন। কথা ছিলেন রাতে ফিরবেন, কিন্তু মৃন্ময়ীর কেন জানি ওখানে মন টিকছিল না। তাই দুপুরে খেয়েই বঞ্জিকে বুঝিয়ে বলে তিনি বাড়ি চলে এলেন। মৃন্ময়ী আর তরুণবাবু দুজনের কাছেই ঘরের চাবি থাকতো, গোদরেজ লক, তাই উঠে দরজা খোলা কিংবা বন্ধ করার দরকার পড়তো না। যদি তারা অসময়ে কেউ ঘরে ফিরতেন তখন চাবি দিয়ে নিজেই দরজা খুলে নিতেন। মৃন্ময়ী আজও ঘরে ফিরে দেখলেন যে তার স্বামী শরীর খারাপের অজুহাতে তার সাথে শোকের বাড়িতে গেলেন না, অথচ তিনি ঘরে নেই। মৃন্ময়ী স্বামীকে ফোন করলেন না, ফোন করলেন তরুণবাবুর ঘনিষ্ঠ বন্ধু রমেশকে, যেই রমেশ মৃন্ময়ীরও খুব প্রিয় ঠাকুরপো। রমেশকে জিজ্ঞেস করে তিনিও বলেন সঠিক জানেন না যে তরুণবাবু কোথায়। মৃন্ময়ী রমেশকে তরুণবাবুর পরিবর্তনের কথা আর কিছু জানাননি। প্রায় রাত 10টা নাগাদ একটা গাড়ির শব্দ শুনে মৃন্ময়ী জানলার কাছে গিয়ে উকি দিয়ে দেখেন একটা অচেনা গাড়ি থেকে তরুণবাবু নামলেন। মুখে হাসি। গাড়ির ভিতরে কে আছে দেখা না গেলেও গাড়ির কাছের মধ্যে দিয়ে একটা চুড়ি পরা হাত বাড়িয়ে তরুণবাবুকে বাই করছে। তরুণবাবু ঘরে ঢুকেই স্ত্রীকে জানালেন উনি রাতে খাবেন না। মৃন্ময়ী প্রচণ্ড রেগে গিয়ে প্রশ্ন করতেই যাচ্ছিলেন, কিন্তু তরুণবাবু ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। মৃন্ময়ী ছল ছল চোখেই থালায় নিচের খাবার খেয়ে সব গুছিয়ে শুতে চলে যান। শান্তিনিকেতনের শিক্ষায় তিনি শিখেছিলেন যে রাগ, দুঃখ, অপমান যাই হোক না কেন শরীরকে অভুক্ত রাখতে নেই। প্রত্যেক শরীরে ভগবান বিরাজমান, তাই নিজের শরীরকে অভুক্ত রাখলে ভগবানকে উপোস রাখা হবে। তরুণবাবুর উদ্ধততা দিন দিন বাড়তেই থাকলো। মৃন্ময়ী অনেকবার এসব নিয়ে তরুণবাবুকে বলবেন ভেবেছিলেন, কিন্তু এসব কথা বলতে তার রুচিতে বাধ্য।
সেবার তরুণবাবুর জন্মদিনে মৃন্ময়ী প্রতিবারের মতোই খুব যত্ন করে পায়েস, 5 রকমের ভাজা, মাছ, মাংস, দই, মিষ্টি সব কিছুর আয়োজন করেছিলেন। রান্নাঘরে কাজ করতে করতেই তরুণবাবুর একটা ফোন আসে। মৃন্ময়ীর কানে এলো তরুণবাবুকে কেউ লাঞ্চের জন্য হয়তো আমন্ত্রণ জানাচ্ছিলেন, যার উত্তরে তরুণবাবু খুব খুশি হয়ে জানালেন যে তিনি অবশ্যই দুপুরে তার ওখানে গিয়ে লাঞ্চ করবেন। কথাটা শুনে মৃন্ময়ী আর নিজেকে সামলে রাখতে পারলেন না। তরুণবাবুকে ঘরে গিয়ে বললেন, কি ব্যাপার, আপনি দুপুরে ঘরে খাবেন না? না। আর আমি যে সকাল থেকে এত কিছু রান্না করলাম, রাতে খাবো। বললেই পারতেন দুপুরে থাকবেন না, তাহলে আমি এত কষ্ট করে রান্না করতাম না। ও মা, আমি জানতাম নাকি? আমি তো এক্ষুনি জানলাম। আপনি কি ভাবছেন আমি কিছুই জানি না? কি জানো? ছি ছি, আপনার লজ্জা করে না আপনার হাঁটুর বয়সী একটা মেয়ের সাথে? ও না, লজ্জা করে না। হলো তো, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে, বাড়িতে ছেলের বউ, আর আপনি এই বয়সে এসব করছেন? আমি স্নানে যাচ্ছি, এখনই বেরোতে হবে। আগে আমার কথার উত্তর দিয়ে যান। উত্তর দেওয়ার তো কিছু নেই, তুমি যখন সব জানোই দেখছি, আমি তো তোমার কথা অস্বীকার করিনি। আপনার কি এই বয়সে ভীমরতি হয়েছে? ভীমরতি হওয়ার কি হয়েছে? কাউকে কারোর ভালো লাগতেই পারে। ঠিক সেই সময় বেল বাজায়। মৃন্ময়ী দরজা খুলে দেখে বেশ ছিপছিপে একটু কম বয়সী একটি মেয়ে, অগোছালোভাবে শাড়ির সাথে স্লিভলেস ব্লাউজ পরা, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক, হাতে একটা সুতোর কাজ করা বটুয়া আর ফুলের তোড়া। মৃন্ময়ী কিছু জিজ্ঞেস করার আগেই বলে উঠল, তরুণ আছে? ওই কম বয়সী মেয়ের মুখে শুধু তরুণ নামটা মৃন্ময়ীর কানে খুব বাজল। তবুও মৃন্ময়ী বললেন, আছে। আপনি আপনি চিনবেন না, তরুণকে বলুন প্রিয়াঙ্কা এসেছে। মৃন্ময়ীর কেমন যেন সন্দেহ হলো, কিন্তু ঠিক মনে করতে পারছিলেন না যে এই মেয়ে কি সেদিন তরুণবাবুর সাথে শাড়ির দোকান থেকে বেরিয়েছিল। ভদ্রতার খাতিরে মেয়েটিকে ঘরে বসতে বললেন। ভিতরে গিয়ে দেখলেন তরুণবাবু স্নান করতেই চলে গেছেন। মৃন্ময়ী ওয়াশরুমের বাইরে থেকে বললেন, একটি মেয়ে এসেছে আপনার সাথে দেখা করতে। আমি এখন দেখা করতে পারবো না, বেরোতে হবে। তুমি বলে দাও কাল কিংবা অন্যদিন আসতে। আমার ছাত্রী বোধ হয়। মনে তো হয় না, কারণ আপনার কোনো ছাত্রীর এতটা সাহস হবে না যে আপনার নাম ধরে ডাকবে। শুনেই তরুণবাবু উচ্ছ্বাসে বলে উঠলেন, তাহলে কি প্রিয়াঙ্কা? তরুণবাবুর ওই উচ্ছ্বসিত আওয়াজে মৃন্ময়ী বুঝে যায় যে এই মেয়ে তাহলেই সেই মেয়ে। মৃন্ময়ী রাগে বিরক্তিতে ওখান থেকে চলে যায়। তরুণবাবু যত তাড়াতাড়ি সম্ভব স্নান সেরে জামা কাপড় পরে বাইরের ঘরে যেতেই প্রিয়াঙ্কা উঠে দাঁড়িয়ে যথেষ্ট উচ্চস্বরে হ্যাপি বার্থডে বার্থডে বয়। এ তো বিশাল সারপ্রাইজ, আমি তো একটু পরেই বেরোচ্ছিলাম আর তুমি এখানেই চলে এলে। মৃন্ময়ী দুটো বাটিতে পায়েস নিয়ে ঢুকতে গিয়ে দেখল প্রিয়াঙ্কা তরুণবাবুর একদম কাছে এসে ফুলের তোড়াটা এগিয়ে দিয়ে বলছে, সবই যদি আগে বলে দিই তাহলে সারপ্রাইজের মানে কি? তুমি তো জানো আমি থ্রিল পছন্দ করি। মৃন্ময়ী যেন দমবন্ধ হয়ে আসছিল। মৃন্ময়ী তরুণবাবুদের কিছু না বলেই ঘরের কোণের একটা টেবিলের ওপর ট্রেটা যথেষ্ট জোরে রেখে ভিতরে চলে গেলেন। সেই আওয়াজেই তরুণবাবুরা পিছনে তাকিয়ে দেখলেন। তরুণবাবু ফুলের তোড়াটা নিয়ে প্রিয়াঙ্কাকে একটু বসতে বলে ভিতরে গিয়ে দেখলেন মৃন্ময়ী ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়েছেন। তরুণবাবু দরজায় খুব আস্তে আস্তে ঠকঠক করে দরজা খোলো মৃন্ময়ী। ভিতর থেকে কোনো শব্দ আসছিল না, দরজা বন্ধই ছিল। তরুণবাবু আবার দরজা ধাক্কালেন। দরজা খোলো মৃন্ময়ী, আমার তোমার সাথে কথা আছে।
তবুও কোনো শব্দ নেই। তরুণবাবু ফোনটা নিয়ে কাকে ফোন করে বললেন, চলে আয়। বন্ধ ঘরের ভিতরের বিছানায় বসে মৃন্ময়ী নিজের শাড়ির আঁচলটা মুখে গুজে কেঁদে চলেছে। মৃন্ময়ীর এতগুলো বছরের সংসার যেন তছনছ হয়ে যাচ্ছে। কাকে মৃন্ময়ী কি বলবে? ছেলের বউ কি বলবে? এই বয়সে এসে তাকে আজ এই দিন দেখতে হলো। হঠাৎ মৃন্ময়ী দরজা ধাক্কানোর আওয়াজটা একটু আলাদা অনুভব করলেন। তারপর শুনলেন, বৌঠান, আমি ঠাকুরপো, দরজাটা একটু খুলবে? তোমায় খুব দরকার, আমি একটা খুব বিপদে পড়েছি। আসলে তুমি আমায় সাহায্য না করলে আমার খুব প্রবলেম হয়ে যাবে। মৃন্ময়ী রমেশকে খুব ভালো করে চেনেন। রমেশ কখনো হালকা কথা বলে না। মৃন্ময়ী বুঝলেন রমেশের সত্যি কোনো বিপদ হয়েছে। মৃন্ময়ী ভালো করে চোখ মুছে দরজাটা খুলে দেখলেন সামনে রমেশবাবু দাঁড়িয়ে, রমেশের একটু পিছনে তরুণবাবু দাঁড়িয়ে। মৃন্ময়ী রমেশকে মাথা নেড়ে ঘরে আসতে বললেন, কিন্তু রমেশ ঢোকার সাথেই তরুণবাবুও ঘরে ঢুকলে মৃন্ময়ী প্রচণ্ড রাগে তরুণবাবুর পাশ দিয়ে ঘরের বাইরে বেরোতে গেলেন। তরুণবাবু মৃন্ময়ীর হাতটা ধরে রমেশের দিকে তাকিয়ে ওকে ওখান থেকে চলে যেতে ইশারা করলেন। রমেশ মৃন্ময়ীকে ইশারা করে বলল যে মৃন্ময়ী যেন আগে তরুণবাবুর কথা শুনে নেয়। ততক্ষণও বাইরের ঘরেই বসছে। মৃন্ময়ী প্রচণ্ড রাগে তরুণবাবুর হাতটা ছাড়াতে গেলে তরুণবাবু আরও শক্ত করে হাতটা নিজের দিকে টেনে মৃন্ময়ীকে একদম বুকের কাছে নিয়ে এসে, খুব রাগ হচ্ছে তাই না? ভেবেছ কি যে বয়স হয়েছে বলে আমার শক্তি কমে গেছে? আমাকে ছাড়ুন। এত রাগ হচ্ছে কেন বলতে পারো? ঠাকুরপোর সাথে আমার কথা আছে, আগে আমার সাথে কথা বলবে। আমার জন্য প্রিয়াঙ্কাও বাইরের ঘরে অনেকক্ষণ অপেক্ষা করছে। হ্যাঁ, তাহলে যাচ্ছেন না কেন? যান। যাব ওর সাথে? যান, যেখানে ইচ্ছা যান, আমাকে বলতে হবে না। আমি গেলে কিন্তু আর কখনো তোমার কাছে ফিরবো না। ঠিক আছে, ফিরতে হবে না। তুমি সহ্য করতে পারবে তো তোমার এই জায়গাটা আমি অন্য কাউকে দিয়ে দিলে? মৃন্ময়ী পাগলের মতো কেঁদে যাচ্ছিল। আমার উত্তর চাই, স্পিক আউট। আমাকে অন্য কারোর এত কাছে দেখতে পারবে তো তুমি? আমার হাত ছাড়ুন। কেন আপনি আমার সাথে এরকম করছেন? আমি কি দোষ করেছি? আপনি যা চান করুন না, আমাকে ছাড়ুন। তরুণবাবু প্রচণ্ড রাগে মৃন্ময়ীর হাতটা এক ঝটকে ছেড়ে, তোমার কি দোষ? তোমার সাথে কেন এমন করছি? তোমাকে সত্যি হয়তো আমার অনেক আগেই ছেড়ে দেওয়া উচিত ছিল। তোমার কি দোষ? তোমার দোষ হচ্ছে এতগুলো বছর হয়ে গেল, এখনো তুমি আমার বউ হতে পারলে না। মৃন্ময়ী ভেজা চোখে অবাক হয়ে তরুণবাবুর দিকে তাকালে। অবাক লাগছে তাই না? ভাবছো তুমি এতগুলো বছর আমার সাথে কাটালে আর আমি এরকম কথা বলছি কেন? বিয়ে করলে কিংবা একই ঘরে থাকলেই হয় না। বিয়ের পর যখন একজন পুরুষের কাছে তার স্ত্রীর কথা, তার স্পর্শ, তার ঢং ঢাং, তার শরীর সব কিছু সবচেয়ে আপন লাগে, তখন আমি এই পেয়েছি যে আমার বউ আমাকে আপনি করে সম্বোধন করছে। সেই আমার প্রথম আঘাত। অনেকবার তোমাকে বারণ করেছিলাম, কিন্তু তোমার ভালোবাসার সম্মান নাকি ছিল সেই আপনিতেই। মেনেও নিয়েছিলাম সেই দূরত্ব। ছেলে আমাদের হলো, তারপর থেকে তোমার একটা এমন হাবভাব ছিল যেন সন্তান হয়ে গেলেই আমরা পাপমুক্ত। তারপর আমরা দুজন সন্ন্যাসী। আমার চাহিদা নিয়ে যখনই তোমার কাছে গেছি নিজেকে ভিখারি মনে হতো। অপরাধী হয়েও তোমার অনিচ্ছা প্রকাশ আমাকে বারবার অপরাধী বানিয়েছে। ছেলের কত সুন্দর নাম দেব ভেবেছিলাম, কিন্তু তুমি কি নাম দিলে? বীরেন্দ্র। জানি তুমি শান্তিনিকেতনে মানুষ, জানি আমার মানসিকতার সাথে তোমার অনেক তফাৎ।
কিন্তু কি জানো তো, এই তফাৎটা আমাদের ভালোবাসাও মেটাতে পারেনি। আমি যে খুব সাধারণ ছিলাম, তোমাদের মতো অত ভালো ভালো আদব কায়দা জানতাম না, তবে আপন করতে পারতাম। কিন্তু তুমি আমায় আপন হতে দাওনি, সবেতেই দূরত্ব। সেই দিনটা এখনো ভুলিনি। তুমি তখন আমার নতুন বউ। স্নানের পর বউ ভেজা চুলে গামছা পেঁচিয়ে শাড়িটা কোনো মতে পরে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়েছিল, আর আমি পিছন থেকে এসে বউকে জড়িয়ে ধরেছিলাম। সেদিন আমায় আমার বউ প্রচণ্ড রেগে গিয়ে এক ধাক্কা দিয়ে কত কথা শুনিয়েছিল। স্নান করে নাকি আগে পুজো করতে হয়, সে নাকি অপবিত্র হয়েছিল, তাই সে আবার স্নান করতে গিয়েছিল। মনে পড়ছে মৃন্ময়ী? এখন তুমি খুশি তো তোমার মৃন্ময়ী ডাকি বলে? আদর করে মনু ডাকতাম, সেটা তোমার ভালো লাগতো না। সংসারের সর্ব কর্তব্য করেছো তুমি, কিন্তু আমার আপন হতে পারোনি, আমায় আপন করতে পারোনি। তোমার প্রভাব ছেলের ওপর পড়ছিল। খাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে খেতে হবে। একবার বিরিয়ানি দেখে ছেলে ঠাকুর প্রণাম করে খেতে ভুলে গিয়েছিল বলে তুমি ওর মুখের সামনে থেকে থালা সরিয়ে নিয়েছিলে। কি হয় বলতে পারো মৃন্ময়ী? একটু বেহিসেবিভাবে বাঁচা যায় না কি? কোনো খাবার দেখে যদি কেউ সঙ্গে সঙ্গে গোগ্রাসে খেতে থাকে, তাহলে কি হয়েছে? যদি কেউ তার বউকে যখন তখন কাছে পেতে চায়, তাতে অন্যায়টা কোথায়? ভালোবাসার ডাক, ভালোবাসার স্পর্শ, এগুলোরও জীবনে খুব দরকার মৃন্ময়ী। আপন হতে গেলে মনের গভীরে থাকতে হয়। আমার এটা তুমি কোনোদিনও খাওনি, আমাকেও খেতে দাওনি। অথচ আমার কি ইচ্ছা ছিল আমরা কখনো একটা স্ট্রতে মুখ দিয়ে খাবো। আমার সামনে তুমি কখনো কাপড় পাল্টাওনি। তোমার সামনে আমি পাল্টাতে গেলে তুমি ঘর থেকে বেরিয়ে যেতে। আমি চাইনি তোমার প্রভাব ছেলের ওপর পড়ুক, ছেলেও তোমার মতো অস্বাভাবিক আচরণ করুক। তাই ছোটবেলাতেই ওকে বোর্ডিংয়ে ভর্তি করে দিয়েছিলাম, যাতে ওর মধ্যে আবেগগুলো মরে না যায়। এত বছরের পুরনো কথা আপনি মনে রেখেছেন, আগে কখনো বলেননি, আর এত বছর পর আপনি? হ্যাঁ, বলিনি। নিজের আবেগগুলোকে মেরে ফেলার চেষ্টা করে শিক্ষকতায় ডুবিয়ে দিয়েছিলাম নিজেকে। কর্তব্য করে গিয়েছিলাম এত বছর, কিন্তু রিটায়ার্ড হওয়ার পর কাজ না থাকায় বুঝলাম বয়স হয়ে গেলে কি হবে, আবেগগুলো এখনো মরেনি। ভেবেছিলাম অন্য মহিলাদের সাথে আমার আবেগ শেয়ার করব, কিন্তু কিন্তু কি কিন্তু সেখানেই হেরে গেলাম নিজের কাছে। নিজে মানে? চেষ্টাও করলাম, কিন্তু বুঝলাম এই আবেগ যে শুধু একজনের জন্যই আসে, অন্য কাউকে দেখলেও যে আবেগ আসে না। কিন্তু তাহলে প্রিয়াঙ্কা, রমেশ, প্রিয়াঙ্কা, এ কি? আপনি ওদের ডাকছেন কেন? এসব কি করছেন? রমেশ আর প্রিয়াঙ্কা দরজার কাছে এসে রমেশ ঘরে ঢোকে। বাকিটা আমি বলি বৌঠান। তুমি আমাকে ক্ষমা করো বৌঠান। কেন, কি হয়েছে? তরুণ তোমার ওপর রাগ করে অন্য মেয়েদের সাথে সম্পর্ক বাড়াবে বলেও যখন নিজেই বলল ও তোমায় ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না, তখন আমি এই নাটকটা বানিয়েছি। এদিকে আয় প্রিয়াঙ্কা, বৌঠানকে প্রণাম কর। ও মা, এ কি? থাক থাক, প্রণাম কিসের? প্রিয়াঙ্কা আমার দাদার মেয়ে, ও গ্রুপ থিয়েটারে অভিনয় করে। আমি ওকে তরুণের সাথে একটু অভিনয় করতে বলেছিলাম। কিন্তু কেন? তরুণের দেখার ছিল যে অন্য কারোর সাথে থাকলে তোমার কষ্ট হয় নাকি, রাগ হয় নাকি। প্রিয়াঙ্কা, সরি কাকিমা, আমি কাকুর জন্য তরুণ কাকুর সাথেই এসব করেছি। সেদিন তুমি শাড়ি কিনতে তোমার এই পুরনো দোকানে যাবে, তরুণ কাকু জানতো, তাই তোমায় ইচ্ছা করে দেখানোর জন্যই আমরা। তরুণবাবু জানলার কাছে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলেন। মৃন্ময়ী এক অদ্ভুত দৃষ্টিতে তরুণবাবুর দিকে তাকালেন। রমেশ বলে উঠল, যাকগে বৌঠান,
তরুণ কিন্তু ফোনে আমাদের তুমি আজ ওর জন্মদিনে কি কি রান্না করেছো সব বলেছে, আর নিমন্ত্রণও করেছিল আমরা যেন আজ তোমাদের বাড়িতেই দুপুরে খাই। আমার তো খুব খিদে পেয়েছে। আমি আর প্রিয়াঙ্কা খাবার টেবিলে গিয়ে বসছি, তোমরা তাড়াতাড়ি সব মিটিয়ে এসে খেতে দাও। আয় তো প্রিয়াঙ্কা। রমেশটা ঘর থেকে বেরিয়ে গেলে মৃন্ময়ী ঘরের দরজা বন্ধ করে তরুণবাবুর পিছনে গিয়ে বরের হাতটা ধরে একদম কাছে গিয়ে পিঠে মাথা টেকিয়ে, আমাকে এত ভালোবাসেন? তরুণবাবু জানলার দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। একটা কথা বলবো, আমিও তোমাকে খুব ভালোবাসি। বউয়ের মুখে তুমি শুনে তরুণবাবু মৃন্ময়ীর দিকে ফিরলেন। সত্যি বলছি, খুব ভালোবাসি তোমাকে, সেই প্রথম দিন থেকে আজও। শুধু বোঝাতে পারিনি কখনো। এর আগে যে তুমিও সব মেনে নিয়েছিলে, এরকম কখনো যে আমায় জব্দ করনি, তাই তো বলতে পারিনি। তরুণবাবু মৃন্ময়ীকে জড়িয়ে ধরে, আর কিছু বলতে হবে না। আজ তুমি তোমার অধিকার কেড়ে নিতে পেরেছ, আর আমার অধিকারও আমায় ফেরত দিয়েছ। ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশানগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।